যদি এরকম বাংলাদেশে আবার এই ধরনের মানুষরা নিপীড়িত অত্যাচারিত হতে থাকে, প্রয়োজনে ভারত আবার হস্তক্ষেপ করতে পারে। সামরিক শক্তি যদি তুলনা করেন, বিচ্ছিন্ন করে দেওয়া সেভেন সিস্টার্স কে, এসবগুলো হাস্যকর কথা। আপনাদের সেখানকার সেভেন সিস্টারের পাশে লাগোয়া প্রতিবেশী অঞ্চল, সেগুলো না বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা ভাবে রাখা দরকার। হাসনাত আব্দুল্লাহ তিনি বলেছেন যে বাংলাদেশের রাজনীতিবিদদের যেভাবে আশ্রয় দিচ্ছে ভারত, যেভাবে অপরাধীদের আশ্রয় দিচ্ছে, এরকম চলতে থাকলে ভারতের সেভেন সিস্টার্স বিচ্ছিন্ন করে দেওয়া হবে। এসে ধরেন একে তো মুক্তিযুদ্ধ বিষয়ক একটু আবার আলোচনা যে ভারত অনেক কিছুর জন্য দায়ী, আবার দ্বিতীয় ওসমান হাদি ইনকিলাব মঞ্চের, প্রথমে নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের সাংঘাতিক রকম আক্রমণের ঘটনা ঘটেছিল তরুণ ছেলের উপরে, এটার পরেও ভারত কেন্দ্রিক আলাপ বেশি। এই দুই ইস্যুতে আপনার কাছ থেকে জানতে চাই। এবং যে কোনো বিষয়ে ভারতের দিকে আঙুল তোলা, আসলে এটা আজকে বিজয় দিবসে আলোচনাটা খুব প্রাসঙ্গিক এই কারণেই যে মুক্তিযুদ্ধের পক্ষে বা মুক্তিযুদ্ধের আদর্শে যে দীক্ষিত মানুষ বা যে ধরনের প্রতিষ্ঠান বা সংগঠন, আজকে তাদের বিরোধী একটা সংগঠন ক্ষমতায়। হয়তো আজকে মোহাম্মদ ইউনূস তিনি গিয়ে শ্রদ্ধা জানিয়েছেন, এটা ঠিকই, ব্যক্তিগতভাবে তিনি মুক্তিযুদ্ধের পক্ষেই ছিলেন, এটা ঠিকই, কিন্তু তাদের চালিকা শক্তি সরকারের আমরা যেন দূর থেকে ভারত থেকে অনুভব করি বা দেখি, নিয়ন্ত্রকের ভূমিকায় আছে কিন্তু মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি। ফলে স্বাভাবিকভাবেই তাদের ধ্যান ধারণা এগুলো প্রতিফলিত হবে, এবং যে কারণে তারা যেখানে আমি দেখছি দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনার তিনি ভারতের সঙ্গে সুসম্পর্ক করার একটা উদ্যোগ নিচ্ছেন, এবং তার একটা কথাবার্তা চলছে, দুটো উচ্চ পর্যায়ের বৈঠকও হয়ে গেছে, ভারতের পররাষ্ট্র সচিব সফরও করে এসছেন। এরপরে যদি কোনো সম্পর্ক রাখার দায় সেটা যদি তারা যদি না রাখেন, একতরফাভাবে ভারতের পক্ষে তো কোনো স্বাভাবিক সম্পর্ক তৈরি করা তো সম্ভব না। ক্রমাগত যদি এইভাবে আক্রমণ হতে থাকে ভারতের উপরে, রাজনৈতিক ভাবে যে আক্রমণ হচ্ছে, এবং ভারতের হাই কমিশনার প্রণয় বর্মাকে তলব করে যে কথা বলা হয়েছে, এখনো পর্যন্ত ভারত কিন্তু বাংলাদেশের হাই কমিশনারকে তলব করেননি। আমি জানি না তারা করবেন কিনা এরকম কিছু, তারা তীব্র প্রতিবাদ দায়িত্বটা আইন শৃঙ্খলাটা দেখার দায়িত্বটা সেই দেশের সরকারের। আমি তো দেখলাম গতকাল বিভিন্ন রাজনৈতিক দল বিএনপি বাদে যারা যে ঐক্য মঞ্চের নামক বা এরকম একটা জায়গায় সকলে একত্রিত হয়েছিলেন, সেখান থেকে তারা তো স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করেছে। তো ব্যর্থতার স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে হঠাৎ তিনি কি ভারতের সঙ্গে ষড়যন্ত্র করে এরকম ঘটনা ঘটিয়েছেন? আমি জানি না, এই কথা যদি বলেন এর চেয়ে হাস্যকর তো আর কিছু হয় না। আক্তার ভাই অভিযোগ তুলেছেন, আক্তার ভাই স্বরাষ্ট্র উপদেষ্টার বিরুদ্ধে অভিযোগ প্রথমেই তুলেছেন এই ঘটনার পরে। হ্যাঁ, এবং ঘটনা যে এটা তো তার ব্যর্থতা, এই বিষয়ে তো কোনো সন্দেহ নেই। যখন ভারতেও এরকম কোনো ঘটনা ঘটে, প্রথম আঙুল তোলা হয় স্বরাষ্ট্রমন্ত্রীর দিকে। বা যখন পাকিস্তানি জঙ্গিরা হামলা করেছিল, ভারতের স্বরাষ্ট্রমন্ত্রীকে পদত্যাগ করতে হয়েছিল তিব্রাত পালিয়ে, তিনি কয়েকদিন আগে অবশ্য মারা গেলেন, কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছিল, এটা ঘটনা। এখন আমি বলবো যে আপনার এটা ছিল দ্বিতীয় প্রশ্ন, এটা ভারত তার প্রতিক্রিয়া জানিয়েছে, এবং যে জানিয়ে তারা বলেছে যে এটা ভারত থেকে কোনো বাংলাদেশের জনতা বা জনগণ বিরোধী কোনো কাজে কোথাও ভারত সরকার সেটা উৎসাহ দেয় না। আপনি যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রে যেখানে যে পলাতক আওয়ামী লীগ নেতা কর্মীরা যেভাবে রাস্তায় নেমে আন্দোলন করতে থাকে, সে ব্যাপারে আপনাদের কখনো কাউকে বলতে শুনি যে কেন এটা যুক্তরাজ্য বা যুক্তরাষ্ট্রকে বলা হচ্ছে? সেখানে তো প্রধান উপদেষ্টা হেনস্থা পর্যন্ত হয়েছে, এবং নিউ ইয়র্কেও হেনস্থা হতে হয়েছে উপদেষ্টা, এবং তাদের দিকে ডিম ছুড়ে মারা হয়েছে। এবং এই ঘটনায় তারা একটা কোন রকমের একটা নিয়ম রক্ষার মতো প্রতিবাদ করেছেন, এইটুকুই। কিন্তু যেভাবে ভারতের দিকে প্রতিনিয়ত আঙুল তুলছেন, সেইভাবে আঙুল তো যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রের প্রতি তুলছেন না। এই কারণেই তুলছেন না, সেটা সাহস নেই, সাহস নেই যে ওরা থাপ্পড় মারলেও আমরা চুপ করে থাকবো, এরকম একটা ব্যাপার। তৃতীয়ত আপনার যে প্রশ্ন যে বুদ্ধিজীবী হত্যা, এটা তো হাস্যকর বিষয়ে কোনো সন্দেহ নেই। কারণ যে কথাটা বললাম যে মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি যেহেতু চালিকা শক্তি হয় সরকারে, তারা এই জাতীয় কথাবার্তা বলবেনি, এটা খুব স্বাভাবিক। কারণ বাংলাদেশের মানুষ, আমি মনে করি 60% মানুষ মুক্তিযুদ্ধের আদর্শের পক্ষের মানুষ, যিনি যেভাবেই বিএনপিতে থাকলেও তাও তারা কিন্তু মুক্তিযুদ্ধের পক্ষে। আপনি তো তারেক রহমানের বক্তব্য কিছুকাল আগে শুনেছেন, 71 যেন ভুলে না যায়, এবং কারা করেছিল 71-এর এই কাণ্ড কারখানা, তিনি তাদের দিকে আঙুল তুলেছেন। তারা তো আজকে চালিকা শক্তির ভূমিকায় আছে বাংলাদেশে।
ফলে আমি তো বাংলাদেশের শীর্ষ নেতার কাছ থেকেই শুনছি তাদের বিরুদ্ধে কথাবার্তা। 71 থেকে 2025, এমনকি 2024 যদি ধরেন, এই পর্যন্ত কেউ তো এই অভিযোগটা তোলেনি এখনো পর্যন্ত যে বুদ্ধিজীবীদের হত্যার পেছনে ভারত যুক্ত ছিল। কেবলমাত্র আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল না, আওয়ামী লীগ সরকারের মানে বঙ্গবন্ধু হত্যার পরে সেনা সরকার, সেনা শাসিত সরকার, সেনা সমর্থিত সরকার, এমনকি বিএনপি সরকারও প্রতিষ্ঠিত হয়েছিল দুবার। তারাও তো কখনো এই ধরনের অভিযোগ তোলেনি। হঠাৎ আজকে যে অভিযোগ তোলা হচ্ছে, গোটাটাকে একটা ভারত বিরোধী জিগির তোলা, এবং পাকিস্তান আজকের দিনে পাকিস্তানকে একরকম ভাবে সমর্থন করা হচ্ছে প্রকারান্তরে, পাকিস্তানকে বাঁচানোর চেষ্টা চলছে প্রকারান্তরে, যে পাকিস্তান নির্মম কাণ্ড ঘটিয়েছিল, যে কারণে ভারতকে আন্তর্জাতিকভাবে একটা ওপিনিয়ন তৈরি করে হস্তক্ষেপ করতে হয়েছিল মুক্তিযোদ্ধাদের পক্ষে। সকলেই জানেন যে প্রণব মুখোপাধ্যায় ভারতের পার্লামেন্টে কি ভাষণ দিয়েছিলেন, কেন বাংলাদেশের মানুষের পাশে থাকা দরকার, কেন যুদ্ধে থাকা দরকার, যেভাবে নির্মম হত্যাকাণ্ড চলছে, নির্মম অত্যাচার চলছে, নারী শিশুদের উপর অত্যাচার চলছে, তার প্রতিবাদেই ভারত এটা বলেছিল। কারণ এটা হচ্ছে যখন জওহরলাল নেহরুর আদর্শ, যদি কোনো মুক্তিকামী মানুষ এরকম শোষিত নিপীড়িত হতে থাকে তার পাশে দাঁড়ানো ভারতের কর্তব্য। এবং এটাও আমি আজকে বলছি 16ই ডিসেম্বর, যদি এরকম বাংলাদেশে আবার এই ধরনের মানুষরা নিপীড়িত অত্যাচারিত হতে থাকে, প্রয়োজনে ভারত আবার হস্তক্ষেপ করতে পারে। কিভাবে করবে সেটা নির্ভর করবে বাংলাদেশের মানুষ কি চাইছেন তার উপরে। ওই ছিন্ন করে দেওয়া 7 সিস্টার্স কে, এসবগুলো হাস্যকর কথা। এটা সামরিক শক্তির যদি তুলনা করেন, সেই তুলনাতে তো এটা হাস্যকর দাঁড়ায় না। খামোখা আপনাদের সেখানকার 7 সিস্টারের পাশে লাগোয়া প্রতিবেশী অঞ্চল, সেগুলো না বিচ্ছিন্ন হয়ে যায়, সেটা ভাবে রাখা দরকার। অর্থাৎ চিকেন নেকটা যেন, পরিসরটা যেন চিকেন নেকের পরিবর্তে ওটা যেন একটা ঘোড়ার গলা হয়ে না দাঁড়ায়, তখন বলা হয় হর্সেস নেক হয়ে দাঁড়াবে আর কি। ফলে এগুলো হাস্যকর। কিন্তু ভারত কোনো সার্বভৌম দেশের উপরে অধিকার হস্তক্ষেপ করবে না, যদি না সেখানকার মানুষ চান। সেখানকার মানুষ যদি একযোগে নেমে এটা চান যে আমরা অত্যাচারিত নিপীড়িত প্রতিবেশী, ভারতের উচিত আমাদের পাশে দাঁড়ানো। ভারত সরকার এটা সিদ্ধান্ত ঘোষণা হয়নি, সিদ্ধান্ত যে ভারত পাশে থাকবে এবং দাঁড়াবে। দাদা আবার একটু অল্প সময়ের জন্য আসবো আপনার পাশে। আমি জানি না আক্তার ভাই গৌতম দাও হাসনাত আব্দুল্লাহর কথা যেভাবে পরোক্ষ একটা হুমকি আমাদেরকে দিলেন কিনা, কিন্তু আমি যুক্তির খাতিরে বলি, আপনি গত কয়েক মাসে, গত 3-4 মাসে আপনি অনেকবার এই কথা বলেছেন যে যদি আমাদের দুর্বলতা হয়, আমাদের বিভেদ হয়, আমাদের অনৈক্য হয়, তাহলে ভারত নানানভাবে চলে আসতে পারে। এটা আপনি বলেছেন অনেক আলোচনা, অনেক লাইভে বলেছেন। আমার কথা হলো, মাহফুজ আলম উপদেষ্টার দায়িত্ব নেওয়ার পরপরই একটা পোস্ট দিয়েছিলেন, সেই নিয়ে হুলস্থুল, ভারত আনুষ্ঠানিক সেটা নিন্দা জানিয়েছিল, তখন তিনি সরিয়ে নিয়েছিলেন। এখন উপদেষ্টা থেকে যাওয়ার পরপর তিনি কথা বলছেন, তিনি বলছেন যে আর লাশ পড়লে লাশ নেব। হাসনাত আব্দুল্লাহ যে বললেন 7 সিস্টার নিয়ে, এটা কি শুধুই রাজনৈতিক বক্তব্য গৌতমদা যেটা বলছেন, নাকি ভেতরকার আরো কোনো এখানে অন্য কোনো ইন্টারন্যাশনাল গেম আছে? মেজর আক্তার জামান রঞ্জন, তারপর আমি গৌতমদার কাছ থেকে অল্প আর একটু শুনে শেষ করব। আমি আক্তার ভাই, এইটার আসলে এইটা বারবার এই ইন্ডিয়া এবং ইন্ডিয়া 7 সিস্টার নিয়ে কথা বলা, এবং এটা নিয়ে ইন্ডিয়ার প্রতিক্রিয়া, ইন্ডিয়া মিডিয়ার প্রতিক্রিয়া দেখেছি যে ওই যে ম্যাপ চেঞ্জ করা, আমাদের যে গ্রাফিতির বইটা প্রধান উপদেষ্টা দেন, সেটাকে ইন্ডিয়ার মিডিয়া বলছে যে সেখানে তাদের ম্যাপ চেঞ্জ করা হয়েছে, যদিও আমাদের সরকার এটা অস্বীকার করেছে। এটার ভেতরে কি আর কোন রাজনীতি নিহত হয়েছে? আগে একটু মেজর আক্তার জামান রঞ্জন আপনার কাছ থেকে জানতে চাই। উনিয়া এই বিষয়টি লাগাতার ভাবে গত 6 মাস ধরে বলে আসতেছি। আজকে গৌতম লাহিড়ী দাদা যে কথাটা বললেন, গৌতম লাহিড়ী তো কোনো ব্যক্তি নন, উনি ভারতের সাংবাদিকদের একজন লিডার, ভারতের আইজ এন্ড ইয়ার্স, এবং ভারতীয় আভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গি কি তারই কিন্তু একটা প্রচ্ছন্ন ইঙ্গিত উনি ওনার বক্তব্য দিয়েছেন। আমি এটাকে হুমকি মনে করবো না, ওনার প্রতি আমি কৃতজ্ঞ থাকবো যে ওনার ইনসাইটটা উনি আমাদের সামনে আজকে অকপটে স্বীকার করেছেন যে আপনারা বারবার আমাদের দিকে আঙ্গুল তুলবেন, আমাদের প্রতি অপমানজনক কথাবার্তা বলবেন, আর আমরা চুপ করে বসে থাকবো, এটা কিন্তু আমাদের আদর্শের সঙ্গে যায় না। এই কথাটা তো লাহিড়ী দাদা আমাদেরকে জানিয়ে দিলেন যে তাদের একটা আদর্শ আছে, মুক্তিকামী মানুষের পাশে দাঁড়ানো। এটা নেহরুর একটা রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ছিল তৎকালীন সময়ে। তারা পৃথিবীর সকল দেশেরই মুক্তিকামী মানুষের পাশে দাঁড়াতো, এমনকি আলজেরিয়ার পাশেও
নেহরুর ভারতীয় দাঁড়ানোর উপর দেখেছি, এমনকি চীনের জাতীয়তাবাদী আন্দোলনকেও নেহরু সাহেব সমর্থন করেছিলেন। তো এটা তো আমরা অতীত থেকে দেখে আসছি। আজকে ওনার এটাকে কিন্তু হুমকি না, এটা উনি ওনার ইনসাইটটা আমাদের বাংলাদেশের মানুষের ভালোর জন্য উনি প্রকাশ করেছেন। আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি যে আপনি ইনসাইটটাকে ভিতরে রাখেন নাই। আমি অনেকবারই বলেছি যে আপনার এই হর্স স্নেকে পরিণত হওয়ার সুযোগ কিন্তু আমরা করে দিচ্ছি। কারণ আপনি গাইবান্ধার থেকে কেটে, কুড়িগ্রাম থেকে কেটে আপনি এই ইয়াতে মালদা পর্যন্ত নিয়ে যেতে পারবেন খুব সহজেই, তাতে আপনার খুব ব্যাক পেতে হবে না। এবং আপনার আমার ফেনীকে সার্জারি করে ফেলতে পারবেন, কেটে আমার উত্তর পূর্ব আমার দক্ষিণ পূর্বাঞ্চলকে আপনি আলাদা করে ফেলতে পারবেন। কাজে এখানে আমি আমার ছেলেরা যে কথা বলছে এটা আজকে তাদের একটা ইন্সপায়ারিং স্পিচ হিসেবে নেন। ইট ইজ ডোন্ট মিন ইট, ডাজন্ট হ্যাভ দ্য এটা অ্যাচিভমেন্টে কিছু না, এটা একটা ইন্সপায়ারিং স্পিচ। রক্ত যখন দিয়েছি রক্ত আরো দিব, তার মানে এই না আমার সিরিঞ্জে রক্ত আপনি বের করে নিয়ে যাবেন। এটা একটা রেটরিক বক্তব্য। আমরা বলেছি দরকার পড়লে আপনাকে বিচ্ছিন্ন করে দেব, আপনি বিচ্ছিন্ন করার ক্ষমতা আমার নাই, কিন্তু আমার যুদ্ধকে উজ্জীবিত করার জন্য, আমার আপনার ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ার জন্য আমাকে তো একটা বয়ান তৈরি করতে হবে। আপনি যখন হিন্দুত্ববাদ প্রতিষ্ঠা করবেন, আপনি যখন বিজেপির মতো একটি ধর্মবাদী রাষ্ট্র প্রতিষ্ঠিত হবে, সেখানে ধর্ম নিরপেক্ষতা ভারতে থাকবে না, তখন তো আমার একটা ভয় পাওয়ার কারণে আছে। এবং সেখানে আমার জাতিকেও তো আপনার হিন্দুত্ববাদের বিরুদ্ধে আমাকে দাঁড় করাতে হবে। সেই ন্যারেশনের জন্য, সেই ন্যারেটিভের জন্য আমাকেও তো একটা চরম ভারত বিরোধী বক্তব্য আনতে হবে। কিন্তু এটা কিন্তু রেটরিক। রিয়েক্ট করার মতো যদি সাহস দেখাতে পারে, তাহলে দাদা যে তার পাশে থাকবে এটা কিন্তু গৌতম দা আজকে প্রকাশ করে দিয়েছেন। আজকে দেখি ভারত মনোভাবটা জেনে গেল, এই জন্য পুনিয়ার কাছে হয়তো কৃতজ্ঞ থাকবো। দাদা আপনি কোনো ভুল বলেন নাই, অন্যায় বলেন নাই, আপনি রাইটলি ইউ হ্যাভ এক্সপোজড ইউর মাইন্ড। আই অ্যাপ্রিশিয়েট ইট। থ্যাংক ইউ আক্তার ভাই। আক্তার ভাই, আমরা অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে গৌতম দা ছোট্ট করে দুইটা বিষয় আবার একটু আপনার ওপিনিয়ন জানিয়ে আজকে বিদায় নিব। সেটা হচ্ছে, একটা হলো আক্তার ভাই একটা কথা বলেছেন, ভারতের প্রচন্ড হিন্দুত্ববাদের জাগরণ এবং সেটা রাজনৈতিক সম্পৃক্ততা বাংলাদেশে কি তীব্র মুসলিমবাদ বা যদি বলি মুসলিমপন্থী, উগ্রপন্থী মুসলিম, সেটাকে জাগিয়ে তুলতে একটা ভূমিকা রাখছে কিনা, নাম্বার ওয়ান। এটা একটা প্রতিক্রিয়া চাই। আরেকটা একসঙ্গে প্রশ্নটা করে নিচ্ছি, বাংলাদেশে খুব সাংঘাতিক ভয়াবহতম আক্রমণ ওসমান হাদির উপরে ইনকিলাব মঞ্চের, তার যারা আততায়ী, আমাদের সমস্ত পত্রপত্রিকার রিপোর্ট, তারা কোন পথে কিভাবে ভারত পালিয়ে গিয়েছে। এই ঘটনায় এখানকার তার যারা অনুসারী তাদেরকে আরো বেশি উত্তপ্ত করেছে যে ভারত সন্ত্রাসীদের আশ্রয় দিচ্ছে। আপনারা কি আসলে সন্ত্রাসীদের, বাংলাদেশের গভর্নমেন্ট বিরোধী যারা, তাদেরকে আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন কিনা, কেন এই অভিযোগ আপনাদের প্রতি? এই দুইটা বিষয়ে একটু ওপিনিয়ন জেনে আমরা আজকে শেষ করবো। গৌতম লাহিড়ী। ধন্যবাদ। প্রথমেই মেজর সাহেব যেরকম মনের কথা বলেছেন যে এটা রেটারিক, এটাকে সিরিয়াসলি ওরকম ভোটের কারণে বলতে হয়। ভারতেও যেটা হিন্দুত্ববাদের যে প্রচার, সেটাও ভোটের কারণেই আর কি। ভারতবর্ষের বেশিরভাগ মানুষ অসাম্প্রদায়িক, কিন্তু এটা ঘটনা, তার একটা প্রতিক্রিয়া হয়, প্রতিক্রিয়া হবে না তা নয়, প্রতিক্রিয়া হয়েছে। ভারতে যখন বিভিন্ন কিছু আইন প্রণয়ন হয়েছে, তার প্রতিক্রিয়া আমরা বাংলাদেশে দেখেছি, এমনকি শেখ হাসিনা থাকাকালীনও দেখেছি। শেখ হাসিনা থাকাকালীনও দেখেছি ভারতের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে রাস্তায় নেমে মানুষ প্রতিবাদও করেছিল আর কি। এখন সেগুলো সবই রাজনীতি, ভোট, এই কারণে হয়তো অনেক কিছু সম্পর্ক বিষিয়ে দেয়। কিন্তু এটা একটা জিনিস আমি বলবো যে রাজনৈতিক বেতা কর্মী কি বলছেন তার থেকেও বড় বিষয় যখন সরকার সেটাকে সমর্থন করে, যে সরকারই আছেন সেই সরকার যখন ভারতীয় হাই কমিশনারকে তলব করে প্রশ্ন করেন, তখন সেটা মনে হয় আর কেবলমাত্র রেটরিক নয়, তখন সেটা সরকারের একটা সিদ্ধান্ত। দুই, আপনি যেটা বললেন যে এই আশ্রয় দেওয়ার ক্ষেত্রে, এখন ভারত এবং বাংলাদেশের মধ্যে সিকিউরিটি এজেন্সির একটা যোগাযোগ আগে থেকেই ছিল, আমার মনে হয় সেটা এখনো আছে। সম্পর্কিত বিএসএফ এর সঙ্গে বৈঠকও হয়ে গিয়েছিল, বিএসএফ বিজিবি বৈঠকও হয়ে গেছে, দুবার হয়েছে 5ই আগস্টের পর থেকে। ফলে যে ইন্টেলিজেন্স নেটওয়ার্কের যে যোগাযোগ ব্যবস্থা আছে, তার দ্বারা ভারত সরকার যেটা জানিয়েছে যে এই ধরনের কোন সংবাদ বা তথ্য এখনো পর্যন্ত বাংলাদেশ সরকার অফিসিয়ালি কিছু জানায় ভারতকে, যে যারা ওই হাদিকে হত্যা করার চক্রান্ত করেছিল বা ষড়যন্ত্র করেছিল, তারা যে ভারতে পালিয়ে আসবে,
বাংলাদেশের মিডিয়াতে প্রকাশিত হয়েছে। বাংলাদেশের মিডিয়াতেও যেরকম অনেক সংবাদ প্রকাশিত হয় সেই সরকার বা কিছু রাজনৈতিক দলকে সন্তুষ্ট করার জন্য, যেটা কোন একজন সম্পাদক একটা শব্দ ব্যবহার করেছেন যে তেলবাজি সাংবাদিকতা, আমি দেখলাম তেলবাজি সাংবাদিকতা একটা শব্দটা আমার বেশ পছন্দ হয়েছে। তো কারণ তিনি বলেছেন ভারতে যেরকম গদি সাংবাদিকতা হয়, বাংলাদেশে সেরকম কিছু তেলবাজি সাংবাদিকতা হয়েছে। এখন তেলবাজি সাংবাদিকতার কারণে এসব সরকারি সংবাদ প্রকাশিত হচ্ছে কিনা আমি বলতে পারবো না, কিন্তু এখনো সরকারি ভাবে কোনো তথ্য কিন্তু নেই। ফলে ভারত সরকার এখন পর্যন্ত, বাংলাদেশ সরকার জানিয়েছেন লিখিতভাবে যে এরকম আততায়ীরা পালিয়ে গেছেন এবং আশ্রয় দিয়েছেন। আপনি যদি আওয়ামী লীগের নেতা কর্মীরা বলেন, সেটা ভারত, আওয়ামী লীগ দীর্ঘকালের একটি রাজনৈতিক দল যার সঙ্গে বাংলাদেশ সৃষ্টির ইতিহাস জড়িত আছে, ভারতের সঙ্গে সুসম্পর্ক ছিল, সবাই জানে। এবং সেই কারণে তারা যখন নিপীড়িত, অত্যাচারিত, তাদের প্রাণহানির আশঙ্কা আছে, ভারত এরকম বহু অতীতে করেছে। ভারত বুদ্ধিজীবী হত্যায় দায়ী জামাতের নেতা, আপনার দলের নেতা গোলাম পরোয়ার, তিনি সেকেন্ড পার্সন আপনার দলের, মিয়া গোলাম পরোয়ার, তিনি বলেছেন, এবং ব্যাখ্যাগুলো আপনি দেখেছেন তিনি কি কি ব্যাখ্যা দিয়েছেন। আমি গৌতম দাও চ্যাপ্টার নিয়ে প্রচুর সবসময়, এবং আমরা মুক্তিযুদ্ধের পরে আমাদের জন্ম, আমরা ইতিহাস পড়ি, ইতিহাস শুনি, জানি। এতদিন যা শুনেছি সেখানে নতুন তথ্য মনে হয়েছে। আমি প্রথমে আপনার দিক থেকে জানতে চাই, এবং ফ্লোর ওপেন থাকলেও গৌতম দা নিশ্চয়ই আপনার দিক থেকে আমরা এই বিষয়টায় জানতে চাই। আমরা ইতিহাস শিখতে চাই নতুন প্রজন্মের কাছে। এই হঠাৎ বিতর্ক কেন, মেজর আখতারুজ্জামান রঞ্জন? ভারতীয়রা কখনোই এই বুদ্ধিজীবী হত্যার সঙ্গে দায়ী নয় এবং দায়ী থাকতে পারে না। দায়ী থাকার কোনো ঐতিহাসিক পটভূমিকা নাই। আমরা কোনো কিছু তো হলেই ভারতের বিরোধিতা করি, ভারতের একটা বিষয়, একটা বয়ান তৈরি করি, এটা আসলে ভালো না, সঠিক নয়। কিছু হলেই কার দোষ? ভাসুরের দোষ। এই দোষটা তো দেওয়া ভালো না। আমি আজকে হয়তো গৌতমদের সামনে বলছি না, কিন্তু এই ট্রেন্ডসটা, এটা বাংলাদেশের জন্য স্বার্থ বিরোধী, বাংলাদেশের স্বার্থে যায় না। কাজে যারা কথায় কথায় ভারতের বিপক্ষে আমাদেরকে চালিত করতে চান, এটা কিন্তু একদিনই গল্পটা ফাঁস হয়ে যাবে। তখন কি হবে? তখন কিন্তু আমরা বেকায়দায় পড়ে যাবো। তা আমি এরকম উদ্ভট উৎকট ভারত বিরোধী হতে চাই না।